সময়ের অন্তিমক্ষণ লেখিকা অনন্যা। অন্তিম পর্ব। মৃদুমন্দ হাওয়ায় জানালার পর্দা উঠছে। এই তো একটু আগেই ঝড়ে তাণ্ডব থেমেছে। এখন ঠান্ডা বাতাসে শরীরে কাঁটা ধরে যাচ্ছে যেন। এখন আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। কি ঝড়টাই না গেল আজ। সাজ্জাদ শাহরিয়ার, রাহুল আর জেরিন বেগমকে পুলিশ নিয়ে গেছে। রাহুল যাওয়ার আগে রোদেলার দিকে তাকিয়েছিল শুধু। রাহুল জানে সে যা পাপ করেছে তাতে তার ফাঁসি হবে। ধর্ষণ করেছে সে, নারী পাচারের সাথেও যুক্ত। তার হয়ে কোনো উকিলও কেউ হায়ার করবে না, তাই সে ধরেই নিয়েছে তার ফাঁসি নিশ্চিত। তাকে নিয়ে যাওয়ার সময় সে শুধু হেসেছিল আর বলেছিল, তোমাকে না পাওয়ার আফসোস আমার মরে গেলেও ফুরাবে না বেবি গার্ল। ব্যর্থ প্রেমিক আমি, যে তার প্রেয়সীকে নিজের করতে পারেনি। তবে আমি তোমাকে ভালোবাসি আর মৃত্যুর আগ অবধি সে বেসে যাব। ভালোবাসি বেবি, আই লাভ ইউ। চেঁচিয়ে বলল রাহুল। তার চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। অফিসার টেনে হিঁচড়ে নিয়ে যায় রাহুলকে। রাফি তেড়ে যেতে নিলে রোদেলা শক্ত করে রাফির হাত ধরে। রাফি থেমে যায়, তবে মনে মনে রাহুলকে গালি দিতে ভুলল না সে। থেমে গেছে সব ঝড়। রাহুলকে তার উপযুক্ত শাস্তি দিয়েছে রোদেলা। সে পেরেছে, জিতেছে সে। মনটা তাও কেন এত খুঁতখুত করছে। রাহুল তাকে ভালোবাসতো। হ্যাঁ, সেও জানে এটা। তবে ভালোবাসলে কি পেতে হবে? রোদেলাও তো ভালোবেসেছিল, সে কি পেয়েছে? কিছু অপ্রাপ্তি থাকা লাগে জীবনে। সব পেলে কি আর হয়? কিছু কিছু জিনিস না পাওয়াই ভালো। রাহুলের জন্য রোদেলার কোনো কালেই কোনো ফিলিংস ছিল না। রাহুলের ভালোবাসাটা ওয়ান সাইড। ছেলেটা তার জন্য সমস্ত খারাপ কাজ ছেড়ে দিয়েছিল, কিন্তু রোদেলার কি করার এখানে? তার তো রাহুলের জন্য কোনো অনুভূতি কাজ করে না। আর রাফির জন্য? রোদেলার ভেতর থেকে একজন প্রশ্নটা করল। রোদেলার কাছে এর উত্তর নেই। সে কনফিউজড এটা নিয়ে। বিস্কুটখোর মদনা স্বামী হয় তার। স্বামী। রোদেলার গায়ের লোমকূপ দাঁড়িয়ে যায়। সে মনে মনে নিজেকে যত বোঝায় আহানাপের পর সে আর কাউকে ভালোবাসবে না। ঠিক তখন রাফি এসে সব এলোমেলো করে দেয়। মনে পড়ে যায় বিয়ের সময়টার কথা। রোদেলাকে রাফি আহনাফের বাসায় নিয়ে যাবে বলেছিল, কিন্তু সে অন্য রাস্তায় মোড় নেয়। ভড়কে যায় রোদেলা। এই এই কোথায় যাচ্ছেন? চেঁচিও না রোদ। রোদ? চোরনি না বলে রোদ বলল নাকি মদনাটা? রোদেলা বলল, কোথায় নিয়ে যাচ্ছেন? এটা তো অন্য রাস্তা। রাফি কিঞ্চিত হাসে, তবে কিছু বলে না। রোদেলা চেঁচিয়ে বলল, এই মদনা কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? রাফি হঠাৎ ব্রেক কষে সামনের দিকে ঝুঁকে গেল তারা। হঠাৎই রাফি রোদেলার হাত ধরে হ্যাঁচকা টান মেরে তাকে নিজের কোলে বসিয়ে দেয়। রোদেলা থমকে যায়। পুরো ব্যাপারটা বুঝতে তার মিনিট খানেক লাগে। যখনই বুঝলো সে রাফির কোলে, রাগে মাথায় আগুন ধরে গেল তার। রাফির গালে দিল এক থাপ্পড়। রাফি নীরব রইল কিছুক্ষণ। থাপ্পড়টা আশা করেনি সে। ক্ষিপ্ত নয়নে রোদেলার দিকে তাকায় সে। অনাকাঙ্ক্ষিত এক কাজ করে বসলো রাগের মাথায়। শাহরিয়ার পরিবারের ছেলে, আর রাগ থাকবে না? নেহাতি নিজেকে সামলে রাখতো, তবে আজ আর সামলাতে পারল না। সে রোদেলার কাঁধে দাঁত বসিয়ে দিল। রোদেলা হকচকিয়ে গেল, চেঁচিয়ে উঠল সে, এই মদনার বাচ্চা ছাড়। রাফি একদম দাগ বসিয়ে এরপর ছাড়ল। রোদেলার চোখে পানি এসে পড়েছে। রাফি চেতে বলল, তোর 14 গোষ্ঠী মদনা, আরেকবার বল দেখ কি করি তোকে। রোদেলা অবাক হলো রাফির পরিবর্তন দেখে। রাফি বলল, কি ভেবেছিস সবসময় ছেড়ে দেই বলে যা খুশি তাই করবি? চাপকে পিঠের ছাল তুলে ফেলবো বেয়াদব। রোদেলা ক্ষেপে বলল, আমার পিঠ কি তোর বাপের সম্পত্তি? রাফি বলল, আমার বাপের হবে কোন দুঃখে? আমার সম্পত্তি এটা। শুধু পিঠ নয়, তোর সব কিছুই আমার, বুঝেছিস? রোদেলা এবার রাফির চুল টেনে ধরে বলল, টেনে তোর চুল ছিঁড়ে ফেলবো হারামি। রাফি ব্যথায় মুখ কুঁচকে ফেলে, তবে সেও পাল্টা রোদেলার চুল টেনে ধরে। আউস! ছাড় ছাড়। তুই ছাড় আগে। আহানাব ভাইয়ের কাছে নালিশ করবো আমি তোর নামে। রাফি হেসে বলল, আমার ভাইয়ের কাছে আমার নামে নালিশ করবি? রোদেলা বলল, ছাড়বি না তো, দেখাচ্ছি মজা। রোদেলা রাফির আরেক গালে থাপ্পড় বসিয়ে দিল। রাফির মাথাটা ঘুরে গেল। রক্তচক্ষু নিক্ষেপ করলো সে। রোদেলা মোটেও ভয় পেল না, উল্টো আরেক গালে মারল। রাফি ভড়কে গেল। এবার ছেলেটা ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে দিল। সব রাগ শেষ। রোদেলাও চুল ছেড়ে দিল। ভড়কে গিয়েছে সে। রাফি কান্নার মাঝেই বলল, থামলে কেন? মারো মারো। পুরো শাহরিয়ার পরিবারই তো আমাকে মারতে চায়। তুমিও মেরে নাও। আরিশকেই তো সবাই পেয়েছে মারার জন্য। আরিশ? হোঁচট খেলো যেন রোদেলা। আরিশ কোথা থেকে এলো? রাফি বলল, আমি আরিশ, আরিশ শাহরিয়ার, যাকে সবাই মৃত জানে। মারো মারো, তুমিও মারো। কেউ ভালো না তোমরা, এজন্যই আমাকে শাহরিয়ার পরিবার থেকে দূরে রেখেছে ভাই আর বাবা। রোদেলা কপাল কুঁচকে বলল, মানে?
বলবো না তো, মেরেছো না তুমি আমাকে, বলবো না। রোদেলা অসূচক শব্দ করলো বিরক্তিতে, বলল, রাগাবেন না একদম। রাফি আবার ভ্যা ভ্যা করে কাঁদতে আরম্ভ করে। রোদেলা ওর চুলের মুঠি ধরে বলে, বল এটার মানে কি বল। রাফি বাচ্চাদের মতো কাঁদছে। রোদেলা জানে রাফি নাটক করছে, তাই সে ওকে খানিকটা ঝাঁকিয়ে বলে, বলুন আপনার আসল পরিচয়। কিছু একটা পড়ার শব্দ রোদেলা চমকে নিচে তাকায়। চক্ষু চড়ক গাছ মেয়েটার। বন্দুক রাফির দিকে তাকায় সে। রাফি তার দিকে তাকিয়ে। এরপর হঠাৎ সে হাসতে লাগলো, কেমন শয়তানি মার্কা হাসি। গলা চিকন করে হাসতে। রোদেলা কপাল কুঁচকায়। রাফি তার দিকে ঝুঁকে বলল, কি ও চোরনি, ভয় পেলে? রোদেলা রাগ হলো আবার, কি বজ্জাত ছেলে। রাফি বলল, আরিশ আরিশ শাহরিয়ার আমি, আহান শাহরিয়ারের ছোট ছেলে আর আহানাব শাহরিয়ারের একমাত্র ভাই, যাকে সবাই মৃত জানে। রোদেলার মাথায় বাজ পড়ল এটা শুনে। পরক্ষণেই সে বলল, মিথ্যা বলার জায়গা পান না আর, যত সব ফালতু। রোদেলা ওর কোল থেকে নামতে চাইলে রাফি ওকে আটকে দেয়। রোদেলা রেগে কিছু বলতে নিলে রাফি বলল, ভালো করে দেখো আমাকে, আমার চেহারাটা দেখো, তাহলেই বুঝতে পারবে। রোদেলা কপাল কুঁচকে তার দিকে তাকায়, ভালো করে পর্যবেক্ষণ করে। তার চোখ, নাক, ঠোঁট ভালো করে খেয়াল করলেই যে কেউ বলে ফেলবে যে আহনাফের সাথে তার কোনো কানেকশন আছে। আশ্চর্য তো, রোদেলা আগে তো খেয়াল করেনি। হা হয়ে গেল সে। রাফি ঠোঁট বাঁকিয়ে হাসলো। রোদেলা হতবিহ্বলিত স্বরে বলে, এটা কি করে সম্ভব? রাফি বলল, সম্ভব চোরনি, সম্ভব। রাফি এবার নিজ দায়িত্বে তাকে কোল থেকে নামায়। এরপর আবার গাড়ি স্টার্ট করে। রোদেলা হাজারো প্রশ্ন করে মাঝে, কিন্তু রাফি উত্তর দেয় না। সে তাদের সেই গোডাউনের সামনে এসে থামে। নিজে নেমে রোদেলাকেও নামায়। রোদেলা কিছু বলছে না এখন আর। রাফির সাথে ভেতরে প্রবেশ করে সে। আহান শাহরিয়ারকে বসে থাকতে দেখে রোদেলা আবার হোঁচট খেলো। আহান শাহরিয়ার অমায়িক হাসলেন। রোদেলার অবাক হওয়া চেহারাটা দেখে আহান শাহরিয়ার ফোঁস করে শ্বাস ছাড়লেন। এরপর সে নিজে তাকে শুরু থেকে সবটা জানালেন, আরিশের বিদেশ যাওয়া, রাহুলের সাথে, এরপর তার সাথে ঘটা সব ঘটনা। রোদেলা সবটা শুনে থ হয়ে গেল। আহান শাহরিয়ার বললেন, এখন নিশ্চয় ভাবছো যে তোমাকে কেন এসব জানালাম। রোদেলা তাকিয়ে থাকে শুধু। রাফি বলল, রোদ, রাহুল তোমাকে ভালোবাসে মেবি, হয়তো তুমিও। না, আমি বাসি না, সব নাটক, আহানাব ভাই জানেন সব। রাফি চমকায় একটু। ভাই জানে, একটু খুশিও হয় অবশ্য। আচ্ছা যাই হোক, তাহলে আরো সুবিধা হবে। রোদেলা কপাল কুঁচকায়। রাফি আহান শাহরিয়ারের দিকে তাকাতেই তিনি বললেন, তুমি আরিশকে বিয়ে করো। রোদেলা বিস্ফোরিত নয়নে তাকায়। রাফি বলল, রাহুলকে আঘাত করতে এটাই সবচেয়ে বড় হাতিয়ার হবে। কুহু ভাবির কাহিনী তো জানোই মেবি। আমরা চাই রাহুলকে কষ্টে জর্জরিত করতে। সে যা করেছে তাতে তাকে একদম মেরে ফেললে কম শাস্তি হয়ে যাবে, তিলে তিলে মারতে। আহানাব ভাই জানেন এই বিষয়ে বিয়ের? আহান শাহরিয়ার বললেন, ও নিজেই এই আইডিয়া দিয়েছে। রোদেলা জানে আহানাব তার খারাপ হবে এমন কোনো কাজ করবে না। ভালো না বাসুক, বোন হিসেবে স্নেহ তো করে সে। রোদেলা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমি রাজি। রাফি হাসলো। কাজী পাশের রুমেই ছিল। ব্যাস হয়ে গেল বিয়ে। কবুল বলার সময় রোদেলা শেষবারের মতো করে আহানাবকে স্মরণ করলো অন্য রূপে। চোখে পানি এলো, তবে ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি। বিয়ে তো করতেই হতো। আর আহানাব ভাই যখন বলেছেন, তখন রোদেলা রাজি না হয়ে পারে? তিন কবুল বলে হয়ে গেল সে অন্য কারো। নিজেকে লিখে দিল সে আরিশের নামে। বাতাসে বেগ বাড়ল। রোদেলার মুখে এসে আছড়ে পড়ে ঠান্ডা শীতল বাতাস। ভাবনা জগৎ থেকে বেরিয়ে আসে সে। বুক চিরে বেরিয়ে আসে দীর্ঘশ্বাস। আকাশের পানে তাকায় সে। এখন আর আহনাব ভাইয়ের জন্য তার তেমন খারাপ লাগে না। লাগবে কি করে? মদনাটা সারাক্ষণ বউ বউ না হলে চর্নি চর্নি করতেই থাকে। আর রোদেলার কেমন কেমন লাগে যেন। এটা কি আর মদনাটা বোঝে? বউ। হঠাৎ কানের একদম কাছে শব্দটা শুনে চমকে যায় রোদেলা। যার দরুন তার মাথায় গিয়ে লাগে রাফির নাকে। সাথে সাথে সোজা হয়ে যায় ছেলেটা। উফ, চোরনি। রোদেলা বলে উঠল, আরে সরি সরি। এই না, কিসের সরি? আপনি এরকম ভূতের মতো এসে উদয় হয়েছেন কেন? ভয় পেয়েছি না আমি। রাফি কপাল কুঁচকায়। এরপর তার দিকে ঝুঁকে বলে, ভয়ের ওষুধ দিব? রোদেলা পেছনে সরে যায়, বলে, লাগবে না। রাফি তার দিকে এগোতে এগোতে বলে, হুম, লাগবে। রোদেলা জানালার সাথে চেপে গেছে একদম। রাফি ফুলে সজ্জিত বিছানার দিকে তাকিয়ে বলে, আজ আমাদের বাসরাত চোনি, আমার না বিশ্বাসই হচ্ছে না। রোদেলা একটা শুকনো ঢোক গিলল। রাফি বুঝে রোদেলার অস্থিরতা। এরপর হতাশার শ্বাস ছেড়ে বলল, গরিবের আবার বাসরাত, যাও চেঞ্জ করে ঘুমাও, বউ বেশে দেখলে বড়লোক হয়ে যেতে পারি আবার। রাফি কথাটা বলে বিছানায় গিয়ে গা এলিয়ে দেয়। রোদেলা মাথা নুয়ে দাঁড়িয়ে থাকে। রাফি রোদেলাকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল,
হোয়াট, বড়লোক বানাতে চাও নাকি? রোদেলা দীর্ঘশ্বাস ছাড়ে, তারপর সে বিছানায় এসে বসে, বলে, আমার গিফট কোথায়? আজকে গিফট দিতে হয় জানেন না? রাফির সরাসরি জবাব, সে তো যারা বাসর করে তারা দেয়, আমি তো আর কিছু করছি না তোমাকে, দিব কিসের জন্য? আমার লাভটা কি হবে? আমি বাবা লাভ ছাড়া কাউকে কিছু দেই না। রোদেলা রাফির দিকে তাকিয়ে রইল শুধু। রাফি বলল, কি চাইয়া আসো কেন বউ, কিছু বলবে? রাফি টিটকারি মার্কা কথা শুনে রোদেলা রাগ হলো, বলল, গিফট দিবি কিনা বল? রাফি বলল, একটু কিছু হলেই তুই তুই করো কেন? তোমার চেয়ে বয়সে কত বড় আমি জানো? বেয়াদব মেয়ে। বেয়াদব স্বামী আমার গিফট না দিয়ে আমাকেই বকছে। করবো না আপনার সংসার। রোদেলা উঠে যেতে নিলে রাফি হেসে ওর হাত ধরলো, টান মেরে বুকে আনলো তাকে। হুম, এত রাগ কেন আমার বউয়ের, তাও আবার বাসরাতের উপহার নিয়ে? রোদেলা কথা বলে না, মুখ গোমড়া করে রেখেছে সে। রাফি অবাক হয়, রোদেলা কি মেনেছে বিয়েটা? তাকে মেনেছে সে। রাফি বলল, আমি আসলে গিফট নিয়ে ভাবিনি, আমি ভেবেছিলাম তুমি আমাকে রুম থেকে বের করে দিবে হয়তো। তুমি তো আর আমাকে। আমি নতুন করে সবটা শুরু করতে চাই আরিশ ভাই। রাফির ভেতরটা কেঁপে উঠল কথাটা শুনে, ঘন ঘন পল্লব ঝপকালো। সে বলল, অ্যাঁ? রোদেলা তার বুকে থেকেই বলল, ভুলতে চাই সব, আমি চাই আমার সবটা জুড়ে শুধু আমার স্বামী থাক, মন মস্তিষ্ক সবটা জুড়ে শুধু সেই থাক। রাফি হকচকায়, আশা করেনি সে। সে খুক খুক করে কেসে বলে, আমি জানি তুমি এখন কষ্টে আছো। সত্যিই তো মা, এমন করলে খারাপ তো লাগবেই। আমি বুঝতে পারছি তোমার অবস্থাটা। ইটস ওকে, তুমি সময় নাও। রোদেলা কপাল কুঁচকায়, বলে, আমি কি বললাম আর আপনি কি বলছেন? রাফি বলল, আমি বুঝতে পারছি তোমার অবস্থাটা। কিসের অবস্থা? আমি। ইটস ওকে না, এসব থাক, যাও ফ্রেশ হয়ে এসো। রোদেলা ঠিক হয়ে বসলো, বলল, ওহ বুঝেছি আমি, ইটস ওকে। রোদেলা উঠে যেতে নিলে রাফি বলল, কি বুঝলে? কিছু না। রাফি বোকা বনে গেল। রোদেলা উঠে যেতে নিলে রাফি ওর হাত ধরে বলল, এত রাগ? রাগ নেই, আমি চাই না তুমি আফসোস করো, তাই সময় দিচ্ছি। আচ্ছা। কি আচ্ছা? কিছু না। রাফি হেসে ফেলে, রোদেলাকে টান মেরে বিছানায় ফেলে ওর উপর আধশোয়া হয়ে বলে, কিছু না, ম্যাডামের এত রাগ, খেয়ে ফেলতে ইচ্ছা হয়তো। রোদেলা রেগে তাকায়। উফ, এভাবে তাকাবেন না প্লিজ। সরুন। হুম, বউ রাগ করেছে, রাগ ভাঙাবো না। লাগবে না। লাগবে, আমায় লাগবে। ইস, চোরনি আর বিস্কুটখোর কোনোদিন এক হবে কেউ ভেবেছিল? আমিই ভাবিনি। রোদেলা বলল, আমিও কি ভেবেছিলাম যে এই মদনা জুটবে আমার কপালে? মদনা? আমি মদনা? হ্যাঁ, মদনা, মদনা, মদনা। তবে রে। রাফি রোদেলাকে কাতুকুতু দিতে লাগলো। রোদেলা না চাইতেও জোরে জোরে হাসছে। রাফি থামছে না, রোদেলাও হাসছে। থামুন, হা হা হা, স্টপ। রোদেলা হাসছে আর রাফি কাতুকুতু দিচ্ছে। একটা পর্যায়ে হাঁপিয়ে উঠল রোদেলা। রাফি থামলো, দুজনেই হাসছে। রোদেলা এবার উল্টো রাফিকে কাতুকুতু দিতে লাগলো। এই না চোরনি, হা হা হা, হা হা হা, বউ স্টপ। কেমন লাগে বুঝুন এবার। এবার আরেকবার ঘরটা তাদের হাসির শব্দে ভরে উঠল। রাফিও মনে মনে নিশ্চিত হলো, রোদেলা আজ অনেকটা আঘাত পেয়েছে। একে একে অনেক কিছু হারিয়েছে মেয়েটা, তাই হয়তো আজ তাকেও হারানোর ভয় পেয়েছিল সে। এজন্যই অমন কথা বলেছিল সে। রাফি সময় দিবে রোদেলাকে। সে তো আর পালিয়ে যাচ্ছে না। আল্লাহ চাইলে সব ঠিক হবে। নাতাশা নাতাশা আদিতের সাথে কথা বলে বাসায় যাওয়ার উদ্দেশ্যে বাইরে যাচ্ছিল। একটু আগেই তারা আহানাপের রুম ফুল দিয়ে সাজিয়েছে, এজন্যই দেরি হয়ে গেল। নাতাশা পেছন ফিরে তাকায়। আরে আয়ান, বলো। আয়ান একটু হেসে বলল, রাত তো অনেক হয়েছে, একা যাবে? নাতাশা বলতে চাইল যে তার গাড়ি এসেছে তাকে নিতে, কিন্তু কি মনে করে বলল না, উদাস স্বরে বলল, কি করব বলো, পৌঁছে দিয়ে আসার মতো তো আর আমার কেউ নেই। আয়ান হাসলো, বলল, চলো। নাতাশা একগাল হাসলো, পেছন পেছন গেল নিজেও। বাইরে এসে ড্রাইভারকে হাতের ইশারায় চলে যেতে বলল। আয়ান বাইকে বসে নাতাশাকে বসতে বলে। নাতাশা উঠে বসতেই আয়ান বলল, ঠান্ডা বাতাস ছেড়েছে, একটু বাইক রাইডে গেলে কেমন হয়, যাবে? নাতাশা লাজুক হেসে বলল, তুমি পাশে থাকলে আমার উত্তর হ্যাঁই হবে, এটা জিজ্ঞাসা করার কি আছে আবার? হেসে ফেললো আয়ান, স্টার্ট করলো বাইক। আয়ান বলল, ভালো করে ধরো, পড়ে যাবে। নাতাশা আয়ানের কোমর শক্ত করে জড়িয়ে ধরে ওর পিঠে মাথা রেখে বলে, চলবে। একদম। দুজনেই হাসলো। সবসময় ভালোবাসার কথা মুখে বলা লাগে না, আচরণেও প্রকাশ করা যায়। নাতাশা আয়ান হয়তো সেরকমই করলো। নাতাশা আয়ানকে জড়িয়ে ধরে শান্তির শ্বাস ছাড়ে। আয়নের ঠোঁটে আলতো হাসি। প্রণয়ের অন্তিম ক্ষণে এসেছে, সে কাউকে পাবে ভাবেওনি বোধ হয়। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, এজন্যই বলে,
রাজনীতি ছেড়ে দিব আমি। সাখাওয়াত আলমের কথা শুনে আহান শাহরিয়ার বললেন, অনেক দূরে চলে এসেছিস, এখন আর ছাড়িস না। না রে, এসব আর ভালো লাগে না, না চাইতেও এখানে পাপ করা লাগে। আর সানায়াও এটা পছন্দ করে না। এবার আর আমি দাঁড়াবো না ইলেকশনে, পদত্যাগ করব। এটা নিয়েই দৌড়াদৌড়ি চলছিল এতদিন। আহান শাহরিয়ার একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, তোর ইচ্ছা। এই রাজনীতি অনেক কিছু কেড়ে নিয়েছে, আমি চাই না আর এর সাথে যুক্ত থাকতে। নীরব রইলেন দুজন। হঠাৎ আহান শাহরিয়ার বললেন, তোর মাথায় টাক হলো কেমন করে রে? তুই তো আমার চেয়েও হ্যান্ডসাম ছিলি। সাখাত আলম নিজের চকচকে টাকে হাত বুলিয়ে বললেন, একদম নজর দিবি না আমার টাকের দিকে। আর তুই তো মেয়ে মানুষের থেকে বেশি প্রোডাক্ট ইউজ করিস মুখে। আমার অত সময় কই। ভালো কথা বলেছিস, আই তোকে একটা সিরাম লাগিয়ে দেই, 7 দিনে সুন্দর হয়ে যাবি বেডা। ওয়েট। এই না থাক, তুই দে ওসব, আমার অত রং ঢঙের সময় নেই। যা শালা, আমি দিব বলেছি না, মানে দিবই। আহান শাহরিয়ার উঠে গিয়ে একটা জায়গায় এক ঝুড়ি কি কি যেন নিয়ে এলেন। চোখ বড় বড় হয়ে গেল সাখাওয়াতের। ওরে বাবা গো! আহান শাহরিয়ার শয়তানি হাসি হাসলেন। তোকে আমি একদম নায়ক বানিয়ে দিব সাখু। যা সর, কে হতে চেয়েছে নায়ক? বুড়ো বয়সে এসব নায়ক হওয়া লাগবে না আমার। আহান শাহরিয়ার আবার শয়তানি হাসি দিলেন। সাখাওয়াত উঠতে নিলে ঠেলে বসিয়ে দিলেন ভদ্রলোক। একে একে সবকিছু তার মুখে ডলতে লাগলেন ভদ্রলোক। গান ধরলেন আহান শাহরিয়ার, সিরাম দিব, ক্রিম দিব, হাত দিয়ে ডলবো সামান্য, একটা লাল পরি লাগবে বন্ধুর জন্য। সাখাওয়াত চেঁচিয়ে উঠলেন, বাল তোমার! তোর মতো খাচ্চর নাকি আমি পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ। সাখাওয়াত কিছু বলতে নিবে তখন হারুন রহমান এসে বললেন, স্যারও পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ, তুমি জানলে কি করে? অবাক হয়ে আহান জিজ্ঞাসা করে। হারুন ভড়কে গেলেন, এটা না জানার কি আছে? সাখাওয়াত বললেন, চুপ করবে তুমি, না জেনে শুনে মাঝে কথা বলবে না তো। আহান সন্দেহের চোখে তাকাতেই সাখাওয়াত বললেন, কি? ছি আহান, ছি বন্ধু। সাখাওয়াত উঠে দাঁড়ালেন, শালা হারামি। আহান দিলেন দৌড়, সাখাওয়াতও ছুটলেন। অল্প ছুটেই হাঁপিয়ে উঠলেন। হারুন বলল, কি হলো, সিসি করলো কেন? আমি তো ভালো কথা বললাম, ভালো মানুষদের দাম নেই রে। কথাটা বলতে বলতে একটা সিরাম হাতে নিলেন ভদ্রলোক। আরিফ বাস দাবির ড্রিঙ্কস মনে হচ্ছে। খেয়ে দেখি একটু, এমন সুযোগ আর আসে নাকি কে জানে। সিরামের মুখ খুলে মুখে অল্প খেতেই মাথাটা চক্কর দিয়ে উঠল। মিঠা মিঠা, কিন্তু গন্ধটা কেমন যেন। মজায় আছে অবশ্য। আহানাব কি মনে করে এই রুমে এসেছিল? বা হারুন রহমানকে সিরাম খেতে দেখে হা হয়ে গেল সে। এই কি করছেন? হারুন ভড়কে গেলেন। আহানাব সিরামের খালি বোতল দেখে বলল, কি করলেন এটা? হারুন রহমান ভয় পেলেন, সিরাম খেলেন কেন আল্লাহ? হারুন রহমান বললেন, সিরাম এটার নাম, অনেক দাম বুঝি। আমি আসলে এসব আগে খাইনি, মানে দেখে তাই। আরে বলদের বলদ, এটা আমার বাপে মুখে দেয়, চেহারায় দেয় ফেস প্রোডাক্ট। হারুন রহমান আকাশ থেকে পড়লেন, গলায় হাত দিয়ে চেঁচিয়ে উঠলেন, ও মা গো! আহানাব কপালে হাত দিল। সময় পেরোলো, ঘড়ির কাঁটায় 2টো বাজে। কুহু একটা চাপাতি নিয়ে বসে আছে। আজ আসুক বাঙ্গির পোলা। কি এত কাজ ওর? তার তিলোত্তমা যে অপেক্ষা করছে এটা সে জানে না। কুহু চেঞ্জ করে একটা নর্মাল 3 পিস পরেছে। হঠাৎ দরজার বাইরে চেঁচামেচি শুনে কান বড় করলো মেয়েটা। আদি তার আহানাপের গলা, রাত 2টা বাজে ভাই, এখন কিসের টাকা? আমার বউ আমাকে মারবে ভাই, প্লিজ যেতে দে। আদিত বলল, দেখ ভাই, অনেক কষ্ট করে সাজিয়েছি আমরা, তার উপর সে কখন থেকে আমি আর আরিফ বসে আছি তোর জন্য। কি রে আরিফ, বল কিছু। আরিফ ঘুমে টুলছে। আদিত ধাক্কা দিতে বলল, হ্যাঁ দিয়ে দে ভাই। আহানা বিরক্ত নিয়ে বলল, কত টাকা? আদিত বলল, দে 50 দে। আহানা পকেট থেকে মানি ব্যাগ বের করে 50 টাকা নোট বের করে দিল ওকে। নে। আদিত হা হয়ে গেল, বলল, আব্বে শালা 50 টাকা না, 50,000। কি? টাকা কি গাছে ধরে? আমি কি জানি, হয় টাকা দে, তা না হলে দাঁড়িয়ে থাক আমাদের সাথে। আহনাব চসূচক শব্দ করলো, সময় নিয়ে ভাবলো কিছু। এরপর ক্রেডিট কার্ডটা বের করে আদিতকে দিয়ে বলল, নে এটা রাখ, যা লাগে নিয়ে নিস, পাসওয়ার্ড ডট ডট ডট। যা এখন। আদিত খুশি হয়ে বলল, আহা আহা সোনা বন্ধু আমার। এই আমার এক বড় না দুই বড়, আহানাপের মন বড়। যাও বন্ধু, তুমি বাসর করো, চল আরিফ। আরিফকে নিয়ে হেলে দুলে চলে গেল সে। আহানাব বাঁকা হেসে বলল, 10 টাকা পড়ে আসছে আমার কার্ডে, 50 টাকা দিতে চাইলাম, নিলি না, মারা খা এখন। আহানাব দরজা খুলে প্রবেশ করলো। নিভু নিভু আলো জ্বলছে। মনটা দুলে উঠল তার। বিছানায় এক মায়াপরি বসে আছে বলে মনে হচ্ছে। আহনাব আলো জ্বালালো না আর। এগিয়ে গেল, বিছানার কাছে আসতেই কুহু চাপাতি নিয়ে দাঁড়িয়ে পড়ল। ওরে বাবা গো! আহানাব ভয়ে পিছিয়ে গেল। কুহু লাফ দিয়ে নামলো খাট থেকে। কই ছিলেন এতক্ষণ আমার প্রিয় স্বামী? বলুন বলুন।
কুহু চাপাতি নিয়ে এগোচ্ছে আর বলছে, আহনাব পেছোচ্ছে আর বলছে, তিলোত্তমা লিসেন, আমি বলছি সবটা। এটা রাখো সোনা বউ আমার। কোথায় ছিলেন? আহনাব দেয়ালে ঠেকে গেলেও কুহু তার দিকে চাপাতি তাক করে বলল, বলুন কোথায় ছিলেন? আরে তোমার বাপের অ্যাসিস্ট্যান্ট আমার বাপের সিরাম দামি মদ মনে করে গিলছে সবটা, তাকে নিয়ে হসপিটাল গিয়েছিলাম। কুহু ভরকে গেল, বলল, কি? আহনাফ সবটা বলল তাকে। কুহুর কেন যেন হাসি পেল শুনে চাপাতিটা টেবিলে রেখে সে হেসে ফেলল। আল্লাহ, তিনি এমন কেন এমন এক কাজ করেছেন যে দুঃখ না পেয়ে হাসতি আমি। আল্লাহ। আহনাফের প্রতিউত্তর না পেয়ে কুহু পেছনে তাকায়। এ কি, কোথায় গেল আহনাফ? সামনে তাকাতেই চমকে উঠল সে। আহনাফ একদম কাছে দাঁড়িয়ে, কুহু পিছিয়ে গেল। আহনাফ হঠাৎ বলল, আরশোলা। কুহু চেঁচিয়ে তার বুকে আশ্রে পড়ল। আহা, ওরে বাবা গো, কোথায়? আহনাফ ওর কানের কাছে মুখ নিয়ে বলল, ইট ওয়াজ এ ট্রাপ বেবি। অনেক সময় নষ্ট হয়েছে, এবার চলো। কুহুকে কিছু বলতে না দিয়ে আহনাব তাকে কোলে তুলে নেয়। ভরকে গেল কুহু। কিছু বলার আগেই তার পিঠ ঠেকলো নরম বিছানায়। কুহু বলল, আহনাব, শশ।" আহনাব তার ঠোঁটে আঙুল চুইয়ে চুপ করিয়ে দিল। কুহু চুপ হয়ে গেল। ভেতরে তার ভূমিকম্প হচ্ছে। আহনাব গোলগাল আদলখানা পরক করে একটা শুকনো ঢোক গেলে বড় বড় চশমার আড়ালে কুহুর ক্ষুদে অক্ষিদয় নজর কাড়ল তার। চশমাটা খুলে পাশে রাখল সে। তুমি আমার বহু অপেক্ষার ফল তিলোত্তমা, আমার একাকিত্ব জীবনের সঙ্গিনী, আমার মুখে হাসি ফোটানোর কারণ তুমি। কখনো ছেড়ে যেও না আমাকে, বাঁচব না আমি। বড্ড ভালোবাসি তোমাকে আমি। স্বীকার করতে দ্বিধা নেই যে তোমার জন্য আমি উন্মাদ তিলোত্তমা। তোমার তুমিটাকে কি আজ দিবে আমাকে তুমি? দিবে তোমাতে মিশে যেতে? কুহু প্রত্যুত্তর করে না। সে আহনাফের ওষ্ঠজোড়া আঁকড়ে ধরে। আহনাফ হাসল। এভাবে উত্তর দেয় কেউ? দুষ্টু মেয়ে। আহনাফ আঁকড়ে ধরল তার তিলোত্তমাকে। আঙুলে আঙুল স্পর্শ করল। তীব্র হওয়ায় জানালার পর্দাটা উড়ছে। শীতল হয় ঘরটা ছেয়ে গেল। অধৈর্য আহনাফের বেসামাল স্পর্শে একটা সময় নিজেকে মানিয়ে নিল কুহু। ঝড়ের রাতটা সাক্ষী হয়ে রইল তাদের ভালোবাসার। ঝড়ঝাপটা পেরিয়ে শুরু হলো নতুন এক জীবনের। এতকে উৎমি বাইয়া তার দিন দিব না কি করবি? 5 বছরের হিয়া উপর দিকে তাকায়। চোখের চাউনিতে যেন ধারালো কোনো অস্ত্র নিয়ে ঘুরছে সে। 12 বছরের আহির বলল, এই চোখ নিচে, নিচে নামা চোখ বেয়াদব। তোল নানি বেদব। আহির ভরকে গেল, বলল, আল্লাহ খোদা, কি ভাষা! যত বড় বুক না তত বড় কথা। হিয়ার ছোট্ট সানগ্লাসটা চোখে দিয়ে ছোট ছোট পায়ে তাকে এড়িয়ে গেল। আহির ওর ভাবটা দেখছে শুধু। 2 পা সামনে যেতেই আহির ওর জামার উপরের অংশটা ধরে ওকে এক হাতে উঁচু করে ফেলল। হিয়া চেঁচিয়ে উঠল, তারও আমাকে, তারও। আহির এক হাত পকেটে গুজে আর এক হাতে ওকে উঁচু করে রেখেছে। আর হিয়া পা আঁচড়াচ্ছে ছাড় পেতে। তখন হঠাৎ, আহির, কি হচ্ছে? ছাড়ো হিয়াকে। আহির পেছনে তাকায়। 14 বছর বয়সের আমান দাঁড়িয়ে পেছনে, পকেটে হাত গুজে অনেকটা গম্ভীর মুখে দাঁড়িয়ে। আহির বলল, ওয়াও, সূর্য আজ কোন দিকে উঠলো যে তুমি এলে এখানে? হিয়া আমানকে দেখে চিৎকুর দিয়ে কেঁদে উঠল, আমুল ভাইয়া। আমান চোখ খিচে বন্ধ করে ফেলল। আহির হো হো করে হাসতে লাগলো। হিয়াকে কোলে নিয়ে বলল, উফ, ছোট প্যাকেট, সেই সেই। আমান বলল, একদম হাসবে না আহির। আর হিয়া, তোকে কতবার বলেছি যে আমান হবে, আমল না। হিয়া ড্যাব ড্যাব করে তাকিয়ে রয়েছে। আমান ফোঁস করে শ্বাস ছেড়ে বলল, বাদ দে, শুভ জন্মদিন। ধন্যবাদ। আহির খ্যাক খ্যাক করে হাসতে লাগলো। তুইও কিউট, তোর কথাগুলো কিউট, উম্মা। আহির হেয়ার গালে চুমু দিল। আমাল বলল, এই তোমাকে না বারণ করেছি যে ওকে চুমু দিবে না? আহির বলল, তাই? বলেই ও হিয়ার গালে টপাটপারও চুমু খেলো। আমান গিয়ে থাবা বসিয়ে হিয়াকে নিজের কোলে নিতে চাইলো, কিন্তু আহির ধরে ফেললো। আমান বলল, ছেড়ে দাও ওকে। আহির শাড়ি আর ছাড়ার জন্য ধরে না কিছু। আমান সিদ্দিকী আমান সিদ্দিকিরও জিনিসে নজর দিও না, আগেও বারণ করেছি। দুজনে একে অপরের দিকে দৃষ্টি তীক্ষ্ণ নিক্ষেপ করে আছে। হিয়া ড্যাব ড্যাব করে তাকিয়ে দেখছে শুধু। হঠাৎই হিয়া আস্তে করে বায়ু দূষণ করে। ও নো, বড় আম্মু! আহির চেঁচিয়ে ওঠে। শাহরিয়ার পরিবারের ছোট রাজকন্যার আজ জন্মদিন। সবাই মিলে বাগান বাড়িতে এসেছে তারা। জায়গাটাকে সাজিয়েছে সুন্দর করে। একটা মাদুর পেতে বসেছে সেখানে, আড্ডা দিচ্ছিল সবাই। মাঝে কেটে গিয়েছে 15টা বসন্ত। অথচ মনে হচ্ছে যেন এই তো সেদিনই কুহু ভার্সিটিতে গেল, আহনাফের সাথে দেখা হলো। কত কাণ্ড! আর আজ নাকি তাদের একটা মেয়েও আছে। আহনাফ আর কুহুর মেয়ে আরাবি। হিয়া শাহরিয়ার ছেলের চিৎকার শুনে রোদেলা ভরকে গেল। রাফি বলল, এই হতচ্ছাড়া আবার চেঁচাই কেন? আয়ান বলল, আমার ছেলে আর তোমার ছেলে একসাথে হলে ঝামেলা হয় না কোন দিন? আবার লেগেছে বোধহয় দুটো। নাতাশা চটসুলক শব্দ করল।
হিয়াকে নিয়ে আমার লেগেছে বোধহয় দুজন। তখনই হিয়াকে চ্যাংদোলা করে আমান আর আহির নিয়ে এলো। আহির বলল, বড় আম্মু তোমার মেয়ে ইয়ে করে দিয়েছে, ধরো। আমান আস্তে করে বলল, বড় হলে লজ্জা পাবেই, তা না হলে আমি পরিষ্কার করে দিতাম আমার সোহাসিনী। আহির বোধহয় শুনেছে, সে বলল, আমার বেবি গার্লকে বড় হতে দে, এরপর দেখি না কি হয়, কাকে সে লজ্জা পায়। আমান ঠোঁট বাঁকালো। কুহু গিয়ে মেয়েকে ধরার আগে আহনাব গিয়ে ধরে। আমার আম্মা কি করেছেন এটা আপনি? বলেছি না টয়লেট পেলে বলবেন। টলি বাবা আহনাফ মেয়েকে বুকে জড়িয়ে বলে, ওলে বাবা কি জান, এরপর থেকে বলবেন কেমন? আত্মা। হাসলো আহনাফ। মেয়ে তার প্রাণ, মা ডাক্তার, মেয়ের জন্যই জীবন্ত হয়েছে, তা না হলে মা বলে তো সে ডাকতেই পারেনি কোনো দিন। আহনাফ মেয়েকে চোখে আড়াই, এজন্য বলতে গেলে। কুহু হাসলো বাবা মেয়ের কেমিস্ট্রি দেখে। আদিতের পাশেই তার সিনিয়র বউ রাইফা বসে। কম খাটুনি হয়নি তার বিয়ের সময়, কত বলে কয়ে রাজি করিয়েছিল সে, ভাবা গো। আদিত সেই কথা মনেও করতে চায় না। সে বলল, আমাদের হতচ্ছাড়া কোথায়? পাশ থেকে আরিফ বলল, অবশ্যই আমার মেয়েকে নিয়ে চিপায় ঘুরছে। তুই শুনে রাখ আদিত, তোর ওই ডিস্কো ছেলের সাথে আমি মোটেও আমার মেয়ের বিয়ে দিব না। ওই ছেলের কাছে কোন মেয়ের বাপ মেয়ে দিবে? ছেলেটাকে মানুষ করতে হবে। হেই ড্যাডি। রাইফা বিরক্তি নিয়ে ছেলের দিকে তাকাই। বয়স 14 হলে কি হবে, দেখতে দামড়া। বাবা বললে কি তোর মুখে ঠাডা পড়বে রে হতচ্ছাড়া? আদির কথাটা বলতেই আরাব বলল, কুল, হাইপার হচ্ছ কেন? ভদ্রভাবে কথা বলো আরাব। আমান ভাইকে দেখেও তো কিছু শিখতে পারো। কথাটা বলল আরিফের মেয়ে আফনান। 12 বছর বয়স, মাথায় হিজাব বাঁধা তার। নিধি ছোট থেকে মেয়েকে অশ্লীল দুনিয়া থেকে দূরে দূরে রাখছে, হিজাব পরা শিখিয়েছে মেয়েকে সে। আহানাপেরও কথাটা শুনে আরাব বলল, আচ্ছা। আদিত বলল, বাপের কথা তো শুনো না, আবার আহানাপ বলায় আচ্ছা বলো। আরাব বলল, ইয়ো ইয়ো কুল বাবা। আদিত জুতোটা খুলতে নিলে রাইফা আটকে দিল। তোর ইয়ো ইয়ো তোর পেছন দিয়ে দিব। কোত্থেকে নিয়ে এসেছো একে রাইফেল? এ মোটেও আমার ছেলে নয়, হতেই পারে না। সবাই হাঁ করে তার দিকে তাকিয়ে। আহনাফ মেয়েকে ক্লিন করে আসছিল, কথাটা শুনে বলল, এটা তোরই ছেলে, তোর মতোই বান্দর, এটাই তার প্রমাণ। আরাব বলল, আঙ্কেল অপমান করবেন না। ইয়ো হিয়ামনি, হ্যাপি বার্থডে। হিয়া ফোকলা দাঁত বের করে হেসে বলল, ধন্যবাদ। আরাফ হেসে বলল, ওয়েলকাম। সবাই হেসে ফেলল। আহান শাহরিয়ার আর সাখাওয়াত আলম গিয়েছিলেন হাঁটতে। এই বয়সে একটু হাঁটাহাঁটি না করলেই নয়। দুজনে সেই নাতনির উপর হামলে পড়ল। যত রূপকথা আছে সব শুনিয়ে ফেলবে যেন। আহানাব বাবার পাকা চুল দেখে বলল, কত তাড়াতাড়ি সময় চলে গেল তাই না? কুহু বলল, মনে হচ্ছে যেন এই তো ওই দিনই আপনার সাথে দেখা হলো। আহানাব হাসলো। কুহু আহানাবের কাঁধে মাথা রেখে বলল, প্রণয়ের অন্তিম ক্ষণে এসে যে আপনার মতো কাউকে পেয়ে যাব ভাবতেও পারিনি। ধন্যবাদ মিস্টার খাটাস। আহানাব নাক কুচকায়। এতগুলো বছর হয়ে গেল তাও খাটাস নামটা বাদ দিলে না। কুহু খিলখিল করে হাসে। রোদেলা কেক বের করে সাজাচ্ছিল। রাফি সবাইকে অন্যদিকে তাকিয়ে থাকতে দেখে রোদেলার গালে টুপ করে চুমু খেয়ে বসলো। রোদেলা চমকে তাকালো তার পানে। রাফি বলল, ব্যাগ দাও, ব্যাগ দাও এবার। রোদেলা চোখ রাঙায়। রাফি বলল, হয় ব্যাগ দাও, তা না হলে আহিরের ভাই বোন আনার ব্যবস্থা করব আমি। ব্যাগ দিও না আম্মু, আমার একটা বোন চাই। রাফির মতোই ফিসফিস করে বলল আহির। রোদেলা ভোরকে ছেলের দিকে তাকায়। রাফি বলল, আচ্ছা তাহলে রাতে তুই অন্য রুমে ঘুমাবি। কেন কেন? রোদেলা রাফির পিঠে ধরাম করে কিল বসায়। সবাই তাদের দিকে তাকায়। আহির বলল, আরে তেমন কিছু না, বাবাকে মা মেরেছে। সবাই হেসে ফেলল। রাফি বলল, খুব উপকার করলেন সবাইকে জানিয়ে, বেয়াদব ছেলে, যা ভাগে এখান থেকে। আহির ডোন্ট কেয়ার ভাব নিয়ে চলে গেল। অখিল শাহরিয়ারের পাশে বসে তার সাথে গল্প করতে লাগলো। কিভাবে তাকে জেরিন বেগম ঠকিয়েছেন সেই কাহিনী তিনি তার প্রত্যেকটা নাতি নাতনিকে শুনিয়েছেন। বারবার শোনান তিনি সেই কাহিনী। আর প্রত্যেকবার আহির বলে, আলহামদুলিল্লাহ আমার কোনো ভাই নেই। আনিসা বেগম বিদেশ চলে গিয়েছেন, আবার একা একাই থাকেন তিনি সেখানে। তাকে থাকতে বললেও তিনি থাকেননি, এখানে চলে গিয়েছেন। রোদেলার নিধি মিলে সব ঠিকঠাক করে সবাইকে ডাক দেয়। সব রেডি, সবাই চলে এসো। বাচ্চারা চলে আসে দৌড়ে। মাদুরে কেক রাখা, কেকের মাঝে লেখা হ্যাপি বার্থডে প্রিন্সেস। নিজে ছোট্ট করে লেখা হিয়া। হিয়া এখন তার নানা ভাইয়ের কোলে। মাদুরে বসিয়ে দিল তাকে সাখাওয়াত আলম। তার এক পাশে আহির দাঁড়ালো, আরেক পাশে আমান। দুজন হাঁটু মুড়ে বসে ওর পাশে। তার দুই দিকে আরাফ আর আফনান দাঁড়িয়ে। আরিফ ক্যামেরা রেডি করলো। এত সুন্দর মুহূর্ত ছবি না তুললে হয়। সবাই সুন্দর করে দাঁড়ালো, কিন্তু ছবিটা তুলবে কে? সবার মুখে চিন্তার ছাপ। হঠাৎ একটা গাড়ি এসে থামলো। তাকালো সবাই সেই দিকে। গাড়ি থেকে নামলো ওসি সাহেব। ভদ্রলোকের ভুঁড়ি এখন বিশাল হয়েছে। হিডেন ট্যালেন্টের পাওয়ারও বেড়েছে বোধ হয়।
আহানাব অমায়িক হেসে এগিয়ে গেল, সে নিজে ইনভাইট করেছিল তাকে। আরে কেমন আছেন? ওসি সাহেব হেসে বললেন, এই তো আল্লাহ রেখেছে, তবে আগের মতো আর খেতে পারি না, এটাই সমস্যা। সবাই খুব খুব করে কেসে উঠল। না খেয়েই এত বড় পেট, মনে হচ্ছে 9 মাসের প্রেগনেন্ট। ওসি সাহেব বললেন, আজকাল যার তার সামনে আমার হিডেন ট্যালেন্ট বেরিয়ে যাচ্ছে, কি জ্বালা বলেন তো। আহানাব ভাবুক হয়ে বলল, সত্যি খুব চিন্তার বিষয়। এখন তো তাও অবসরে আছি বলে এরকম হুটহাট হিডেন ট্যালেন্ট প্রকাশ পেতে চলতো নাকি? আরব বলল, হিডেন ট্যালেন্ট আমরাও দেখি একটু, আপনার হিডেন ট্যালেন্ট আঙ্কেল। সবাই চেঁচিয়ে উঠল, না। ভদ্রলোক ভড়কে গেলেন। আরিফ মেঘে হেসে বলল, হিডেন ব্যাপার স্যাপার হিডেন রাখাই ভালো। সবাই জেনে কি আর ভ্যালু থাকে, তাই আর কি। দামি কথা বলেছেন মিস্টার আরিফ। আদিল বলল, আচ্ছা ওসি সাহেব, তাহলে আমাদের ছবিটা তুলে দিই। ওসি সাহেব দেদার হেসে বললেন, অবশ্যই দিব, আপনারা দাঁড়ান সবাই। আরিফ ক্যামেরা দিল তার কাছে। ওসি সাহেব পেটে হাত বুলিয়ে বললেন, রেডি সবাই? হ্যাঁ, সবাই একসাথে বলল। আহনাব কুহুর কোমর পেঁচিয়ে ধরে টান মেরে নিজের সাথে মিশিয়ে ফেলে। কুহু ভোরকে তাকায় তার দিকে, আহনাবও তাকায়। তার ঠোঁটের কোণে হাসি, প্রাপ্তির হাসি। আহনাব আজ পরিপূর্ণ, আল্লাহর কাছে কৃতজ্ঞ সে। এদিকে রাফি রোদেলার কোমরে চিমটি কাটে। রোদিলা রেগে তাকায় রাফির দিকে। রাফি ঠোঁট চোকা করে চুমু দেওয়ার মতো। আদিত রাইফার কাঁধে হাত দিয়ে ঠোঁটে হাসি ঝুলায়। আরিফ নিধির বাহু ধরে নিজের সাথে মিশিয়ে হাসে। আরাফ আফনানের হিজাব ধরে টান মারে, যার দরুন বেচারি তার দিকে ঝুঁকে যায়। এদিকে আমান আর হাই দুজন একসাথে হেয়ার দুগালে চুমু বসায়। হারিয়া গোল গোল চোখ করে। ব্যাস ক্লিক হয়ে গেল এইভাবেই। ওসি সাহেব বললেন, দুর্দান্ত। সবাই হেসে ফেলল। আরবের কৌতূহল জেগেছে ওসি সাহেবের হিডেন ট্যালেন্ট নিয়ে। সেই কৌতূহল দমিয়ে রাখতে না পেরে এক কোনায় ওসি সাহেবকে নিয়ে গিয়ে বলল, তার হিডেন ট্যালেন্ট দেখাতে। বেচারা অনেক এক্সাইটেড। ওসি সাহেব হো হো করে হাসেন, এরপর বললেন, তুমি শিওর তো? হ্যাঁ হ্যাঁ। ওসি সাহেব বুঝলেন এই ছেলের কৌতূহল বেশি, এত কৌতূহল তো ভালো নয়। আজ এটা নিয়ে কৌতূহল দেখাচ্ছে, কাল গাঞ্জা কি তা জানবে। খেতে যে যাবে না তার কি গ্যারান্টি? ওসি সাহেব কিছু ভাবলেন, এরপর পেছন ঘুরে আরাপের মুখ বরাবর তার হিডেন ট্যালেন্ট প্রকাশ করলেন। ছেলেটা যেমন ছিল তেমন ভাবেই দাঁড়িয়ে। ওসি সাহেব তার হাত ধরে নাড়া দিতেই সে নড়ল। এই ছেলে। আরাপ হাত দিয়ে নাক চেপে বলল, দোয়া করি এই হিডেন ট্যালেন্ট নিয়ে অনেক দূর যান, তবে আর ফিরে আইসেন না প্লিজ। আরব পেছন ঘুরে চলে গেল, মাতালের মতো হাঁটছে সে। আদিত ছেলের এমন অবস্থা দেখে বলল, এই কি হয়েছে তোর? তেমন কিছু না, ওসি সাহেব আবার মুখ বরাবর তার হিডেন ট্যালেন্টটা ছুঁড়ে মেরেছেন। সবাই নীরব রইল। এরপরেই অট্টহাসিতে ফেটে পড়ল সকলে। আরব লজ্জা পেয়ে ভেতরে দৌড় লাগালো। ওসি সাহেব পেটে হাত বুলিয়ে বললেন, আর কেউ দেখবে নাকি আমার হিডেন ট্যালেন্ট? সবাই হু হা করে হাসতে, বাকি বাচ্চারা বুঝলো না। তবুও বাবা মায়ের হাসি দেখে হাসলো। সবশেষে কেক কাটা হলো। সবাই কেক খাওয়ার চেয়ে মাখামাখি নিয়ে ব্যস্ত বেশি। এক একজন কেক দিয়ে মাখামাখি করে ফেলেছে চেহারা। হিয়ার গালে একটু আগে আহির কেক মাখিয়েছে। হিয়া বলে উঠল, বাঙাল পোলা। সবাই আরেক দফা হাসলো। কুহুর কার্বন কপি এটা। আহনাব কুহুর কানে কানে কিছু বলতে কুহু বলল, বাঙ্গির পোলা যান ভাগেন। আহনাব হেসে ফেললো, নিজ বাহুতে আঁকড়ে ধরলো তাকে। ভালোবাসা প্রথম দ্বিতীয় বলতে কি আদৌ কিছু হয়? শেষ পর্যন্ত মনির গহীনে যে থেকে যায় সে হচ্ছে আসল। প্রণয়ের অন্তিম ক্ষণে এসে যদি সঠিক মানুষ পাওয়া যায় তবে ক্ষতি কি? এদের দুষ্টু মিষ্টির সম্পর্কটা বহাল থাকুক সারা জীবন। সমাপ্ত।